প্রিয় দর্শক, নিটল ডট নিউজ আওয়ার এক্সট্রা অনুষ্ঠানে আজকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মাসুদুল হক। সহযোগিতায় রয়েছে ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ এবং আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল। শ্রমিকদের অধিকার হরণ করলে কাউকে ছাড়া হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মে দিবস উপলক্ষে এক আলোচনায় তিনি বলেছেন, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কেউ হলেও তিনি ছাড় পাবেন না। এদিকে সব কারখানায় 15% শ্রমিকের সম্মতিতে ট্রেড ইউনিয়ন গঠনের বিধান রেখে শ্রম আইন সংশোধনের ঘোষণা দেওয়া হয়েছে। আমরা আজকে শ্রমিকদের অধিকার নিয়ে আলোচনা করব। আলোচনা করার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন বাসদের কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড রাজিকুজ্জামান রতন, রয়েছেন গার্মেন্ট শ্রমিক সংহতির সভাপ্রধান তাসলিমা আক্তার। আপনাদের দুজনকেই আজকের আলোচনায় স্বাগত জানাচ্ছি। রতন ভাই, আপনাকে দিয়ে আলোচনাটি আমরা শুরু করতে চাই যে শ্রমিক অধিকারের দিক থেকে বাংলাদেশের অবস্থানটা কোন দিকে? মহান মে দিবস উপলক্ষে বাংলাদেশের এবং সারা পৃথিবীর শ্রমজীবী মানুষকে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল এবং সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। শ্রমিক অধিকারের দিক থেকে বিচার করলে বাংলাদেশের শ্রমিকদের অবস্থাটা কি, একটু ছোট্ট কয়েকটা স্ট্যাটিস্টিক্স তুলে ধরলে আমার মনে হয় এখান থেকে একটা সাধারণ ধারণা পাওয়া যাবে। বাংলাদেশ লেবার ফোর্স সার্ভে অনুযায়ী বাংলাদেশের শ্রমশক্তির পরিমাণ এখন 7,36,00,000। এর মধ্যে শতকরা 85% হচ্ছে অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিক, মানে যাদের কোনো নিয়োগপত্র নাই, পরিচয়পত্র নাই, যাদের সুনির্দিষ্ট কর্মঘণ্টা নাই, যাদের কোনো ঝুঁকি ভাতা নাই, যাদের এমনকি মাতৃত্বকালীন ছুটির সুবিধা নাই, এমনকি তাদের গ্র্যাচুইটি, প্রভিডেন্ট ফান্ড এবং পেনশন কিছুই নাই। তাহলে 85% শ্রমিক এই জায়গায়। যে 15% শ্রমিক ফর্মাল সেক্টরে আছে, যদি বলি যে 1,11,00,000 শ্রমজীবী মানুষ আছেন ফর্মাল সেক্টরে, আর 6,25,00,000 শ্রমজীবী মানুষ আছেন ইনফর্মাল সেক্টরে। 1,11,00,000 যে ফর্মাল সেক্টরে যারা আছেন তাদের অবস্থাটা যদি দেখি, তাদের মধ্যে সবচেয়ে সংগঠিত এবং সবচেয়ে আলোচিত খাত হচ্ছে গার্মেন্টস খাত। সেখানে 40 লক্ষ শ্রমিক আছেন। আর এই 40 লক্ষ শ্রমিক আমাদের গোটা পৃথিবীতে 29টা দেশ তারা গার্মেন্টস পণ্য রপ্তানি করে, বাংলাদেশ হচ্ছে সেক্ষেত্রে দ্বিতীয়, এবং বাংলাদেশের শ্রমিকদের মজুরি হচ্ছে বিশ্বের সর্বনিম্ন। আর আজকে একটা কথা ক্ষেত্রে আমরা শুনেছি যে শ্রমিকদের অধিকার কেড়ে নেওয়া হলে কেউ ছাড় পাবেন না। সেক্ষেত্রে আমরা অধিকার বঞ্চিত শ্রমিকদের মধ্যে বিভিন্ন খাতের শ্রমিকদেরকে দেখতে পাই। তার মধ্যে 70 লক্ষ শ্রমিক আছে আমাদের পরিবহন খাতে, যাদের কোনো নিয়োগপত্র পরিচয়পত্র নাই। আমাদের নির্মাণ খাতে প্রায় 40 লক্ষের কাছাকাছি শ্রমজীবী মানুষ আছেন। তারা কিভাবে কাজ করেন, এবং বাংলাদেশের সবচেয়ে ঝুঁকিপূর্ণ খাতের মধ্যে একটা হচ্ছে পরিবহন খাত, একটা হচ্ছে নির্মাণ খাত। প্রতিদিন তাদের মৃত্যুর খবর আমরা দেখি। আমাদের এখানে রিরোলিংয়ে কাজ করেন যারা, আমাদের এখানে শিপ ব্রেকিংয়ে কাজ করে যারা, শিপ বিল্ডিংয়ে কাজ করে যারা, তাদের জীবনের ঝুঁকিটা আমরা দেখছি। কেমিক্যালসে যারা কাজ করেন তাদের ঝুঁকিটা আমরা দেখি। বাংলাদেশে 34 লক্ষ শিশু শ্রমিক আছে, যার মধ্যে 12 লক্ষ শিশু শ্রমিক ঝুঁকিপূর্ণ শিশু শ্রম হিসেবে নিয়োজিত আছে। কখন একটা শিশু শ্রমিক কাজ করতে যান, যখন বাবা ন্যায্য পারিশ্রমিক পান না, তখনই তো সন্তান যায় শ্রম দিতে। বাংলাদেশে যদি এখন খাতোয়ারি দেখি, তাহলে কৃষি খাতে এখন আমাদের 31% শ্রমজীবী মানুষ আছেন। একটা বিরাট অংশের শ্রমজীবী মানুষ সেবা খাতে আছে। যারা সেবা খাতে আছে তারা খুবই ঝুঁকিপূর্ণ একটা ভালনারেবল জায়গায় আছেন। তাদের ট্রেড ইউনিয়ন অধিকার যেমন নাই, কাজের নিরাপত্তা এবং নিশ্চয়তা নাই। যদি আমরা বলি ইলেকট্রনিক মিডিয়ার ক্ষেত্রেও যদি ধরি, নিয়োগপত্র পরিচয়পত্র আছে কি না সেটা পরের কথা, চাকরির কোনো সেফটি অ্যান্ড সিকিউরিটি আছে কি না, আমাদের রাইড শেয়ার করে যারা, যারা প্ল্যাটফর্ম ইকোনমিতে যারা আছে, গিগ ওয়ার্কার হিসেবে যারা আছে, তাদের অবস্থাটা কি? বাংলাদেশের প্রায় 30 লক্ষের মতো শ্রমজীবী মানুষ আছে যাদেরকে আমরা গৃহ শ্রমিক বলি, গৃহকর্মী বলি। আমাদের শ্রম আইনে তাদেরকে এখন পর্যন্ত ট্রেড ইউনিয়ন করার অধিকারই দেওয়া হয়নি। আমাদের শ্রম আইনে 1-4 একদম সুস্পষ্টভাবে বলা হয়েছে কারা কারা ট্রেড ইউনিয়ন অধিকার থেকে বঞ্চিত হবে, তার মধ্যে গৃহ শ্রমিক একটা অন্যতম। আমাদের যদি বলি বাংলাদেশের প্রবাসী শ্রমিক 1,49,00,000 শ্রমিক দেশের বাইরে কাজ করছেন, প্রবাসী শ্রমিক, তারা $22 বিলিয়ন রেমিটেন্স পাঠান। প্রবাসী শ্রমিকরা বাইরে গিয়ে কি নিরাপত্তা পাবেন? তারা তো নিজের দেশেই শ্রম আইনে তাদের কোনো সুরক্ষার ব্যবস্থাটা নাই। আমাদের এখানে শ্রমিকদের ট্রেড ইউনিয়নের অবস্থাটা এরকম দেখুন, 7,36,00,000 শ্রমিকের মধ্যে মাত্র 32 লক্ষ শ্রমিক তারা ট্রেড ইউনিয়নের সদস্য। আর 2 লক্ষের মতো শিল্প প্রতিষ্ঠান আছে, সেখানে মাত্র 10,000 প্রতিষ্ঠানে ট্রেড ইউনিয়ন আছে। তার মানে 5% প্রতিষ্ঠান ট্রেড ইউনিয়ন করতে পারছে এখনও। শ্রম আইনে এই জায়গাটা
এমনভাবে কিছু আইনের ধারা আছে, পরে আমি সুযোগ পেলে বলবো, যে সেই আইনের ধারাগুলোকে ব্যবহার করে শ্রমিকদের ট্রেড ইউনিয়ন অধিকার থেকে বঞ্চিত করা হয়। আমরা সংবিধানের কথা বলি, সংবিধানের সমাবেশ করার অধিকার কথা বলা আছে, সংগঠিত হওয়ার অধিকারের কথা বলা আছে। আমরা আইএলও কনভেনশনের কথা বলি, আইএলও কনভেনশন 87-এ শ্রমিকদের সংগঠিত হওয়ার কথা বলা আছে, এবং 98-এ দর কষাকষি করে তার মজুরি এবং অন্যান্য অধিকার পাওয়ার কথা বলা আছে। 1972 সালে বাংলাদেশ এই সংবিধান আইএলও কনভেনশনটাকে রেটিফাই করেছে, কিন্তু তারপরেও আমাদের শ্রম আইন এখনও এর সঙ্গে সঙ্গতিপূর্ণ করা হয়নি। আর মজুরির কথা যদি বলি, বাংলাদেশে কোনো জাতীয় ন্যূনতম মজুরি নাই। বাংলাদেশে সরকারি হিসাব মতো 105 ধরনের কাজ আছে, আর আমরা যারা শ্রমিক সংগঠন করি, বিশেষ করে সংস্থানিক শ্রমিক ফ্রন্ট, আমাদের একটা সাধারণ সার্ভে ছিল, প্রায় 400 ধরনের কাজ আছে, একদম সেই ময়লা কুড়ানো থেকে শুরু করে নির্মাণ শ্রমিক পর্যন্ত। এদের মধ্যে মজুরি বোর্ড আছে মাত্র 43টা। আইন অনুযায়ী প্রতি 5 বছর পর পর মজুরি পুনর্নির্ধারণ করার কথা। 5 বছর কি দ্রব্যমূল্য এক জায়গায় থেমে থাকে? 5 বছর পর যে মজুরি পুনর্নির্ধারণ করার কথা, তারপরে 43টা সেক্টরের মধ্যে 29টা সেক্টরে গত 5 বছর ধরে কোনো মজুরি পুনর্নির্ধারণ করা হয় নাই। তাহলে একে তো নিম্নতম মজুরির কোনো কাঠামো নাই, দ্বিতীয়ত মজুরি বোর্ড সেটাও তার আইন অনুযায়ী 5 বছর পর পর পুনর্গঠিত হওয়ার দরকার, সেটাও হচ্ছে না। তৃতীয়ত যে মজুরি পায় সেটা তো দেশের বিবেচনায় এবং আন্তর্জাতিক মাপকাঠিতে কোনো দিক থেকেই ন্যায্য মজুরি নয়। চতুর্থত দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, তার সঙ্গে শ্রমিকদের পাল্লা দিতে গিয়ে জীবন হিমশিম খেয়ে যাচ্ছে। এবং সরকারি হিসাবেও যদি দেখি, সরকারি হিসাব বললেও আমাদের মুদ্রাস্ফীতি বা মূল্যস্ফীতি যদি বলি, এটা প্রায় 10% কাছাকাছি। প্রতি বছর শ্রমিকদের মজুরি বাড়ে 5% হারে। তাহলে স্বাভাবিকভাবে প্রতি বছর শ্রমিকরা 5% করে মজুরি হারাচ্ছেন, কম পাচ্ছেন। এইটা কিভাবে এটা রিকভার করা যায়, রাষ্ট্রের কি ভূমিকা আছে? এই জন্য আমরা একটা দাবি তুলেছিলাম, তাহলে রাষ্ট্র অন্তত রেশনটা দিতে পারে। এবং আমাদের দেশে আর্মি, পুলিশ, বর্ডার গার্ড তারা রেশন পান, তারা দেশকে রক্ষা করার কাজ করেন, সেজন্য রেশন পান। কিন্তু দেশের উৎপাদন যারা করেন, যারা উন্নয়নের চাকা ঘোরান, যারা জিডিপি বাড়ান, যারা মাথাপিছু আয়ে যাদের একটা বিরাট ভূমিকা আছে, তাদের কিন্তু রেশন পাওয়ার বিষয়টা এখনও পর্যন্ত আইনগত কোনো অধিকার আসে নাই। ফলে এই সামগ্রিক বিবেচনা যদি দেখি, ট্রেড ইউনিয়ন অধিকারের প্রশ্নে আমরা সর্বনিম্ন জায়গায় আছি, মজুরির প্রশ্নে আমরা সর্বনিম্ন জায়গায় আছি, চাকুরির ক্ষেত্রে আমাদের নিরাপত্তা নিশ্চয়তা নাই, আর কর্মক্ষেত্রে যে দুর্ঘটনা হলে তার বিষয়টা কি, আমাদের শ্রম আইন অনুযায়ী কর্মক্ষেত্রে কেউ দুর্ঘটনায় নিহত হলে ক্ষতিপূরণ হচ্ছে 2 লাখ টাকা। মাথাপিছু আয় যদি বলি $2,765, আর একজন মানুষ মৃত্যুবরণ করলে তার ক্ষতিপূরণ আইনে আছে $2,000। মানে 1 বছরের মাথাপিছু আয়ের তুলনায় একজন মানুষের জীবনের মূল্য কম। ফলে মজুরি কম, জীবনও উপেক্ষিত। আর তার সঙ্গে যে জিনিসটা খেয়াল করার মতো, যে কর্মক্ষেত্রে যদি আহত হয় তার যে কী দুরবস্থা হয়। শ্রম আইন অনুযায়ী কারো যদি বুড়ো আঙুলটা কেটে পড়ে যায়, তার ক্ষতিপূরণ হচ্ছে 60,000 টাকা। ভাবুন, বুড়ো আঙুলটা না থাকলে ধরবে কীভাবে? তাহলে আইনে দেখুন কতভাবে উপেক্ষা আমাদের এখানে আছে। ফলে সব মিলিয়ে ট্রেড ইউনিয়ন অধিকার বলি, আর মজুরির প্রশ্ন বলি, আর জীবনের নিরাপত্তা বলি, আর চাকরির নিরাপত্তা যদি বলি, সমস্ত দিক থেকে শ্রমিকরা উপেক্ষিত। কিন্তু এই শ্রমিকের শ্রমশক্তি দিয়েই তো স্বাধীনতার পরে $9 বিলিয়ন জিডিপি থেকে বাংলাদেশ এখন $450 বিলিয়ন জিডিপিতে এসেছে। ফলে শ্রমিকের শ্রমে ঘামে আমার উন্নতি হচ্ছে, আমার সমৃদ্ধি হচ্ছে। আমরা মধ্যম আয়ের দেশে যাওয়ার কথা বলছি, কিন্তু শ্রমিকদের জীবনে স্বস্তি এবং নিরাপত্তার ক্ষেত্রে রাষ্ট্রীয় উদ্যোগ বলি আর মালিকদের ভূমিকা বলি, কোনোটাই নাই। শ্রমিকরা কোনো দয়া চায় না, করুণা চায় না, তারা যে শ্রমশক্তি প্রয়োগ করে তার একটা ন্যায্য মজুরি চায়। সেই মজুরির দাবিতে আজকে মে দিবসের 138 বছর পরেও আজকেও আমাদের মিছিল করতে হচ্ছে। 8 ঘন্টা কর্মদিবস চাই আর ন্যায্য মজুরি চাই। জি আপা, রতন ভাই যেভাবে বললেন যে শ্রমিকদের যে অবস্থা, আসলে সব দিক থেকে তারা অধিকার থেকে বঞ্চিত বা উপেক্ষিত, আপনি কি বলবেন? প্রথমে আমি মে দিবসের সূত্রপাত যেখান থেকে হয়েছিল সেখানে একটু ফিরে যেতে চাই। আমরা সবাই জানি যে আমেরিকার শিকাগো শহরে 19 শতকের শেষ ভাগে শ্রমিক আন্দোলন একটা বিশেষ ঘটনা ছিল, এবং সেই সময় শ্রমিকদের শ্রম ঘন্টা কিন্তু 12, 14, 18 এমনকি 20 ঘন্টাও ছিল। এবং তখন সেই আন্দোলনের মধ্য দিয়ে 1 মে এবং পরবর্তী সময়ে 3-4 মে আন্দোলনের মধ্য দিয়েই সেখানে 8 ঘন্টার যে শ্রম ঘন্টা সেটা স্বীকৃতি পায়। এবং সেই সময়ও আমরা দেখেছি যে শ্রমিকরা আন্দোলন করেছেন, লাখ লাখ শ্রমিক, সেই শ্রমিকদের প্রাণ গিয়েছে, তাদের ফাঁসিতে ঝুলতে হয়েছে, গ্রেফতার হতে হয়েছে, এবং তাদের মধ্যে 4 জন শ্রমিকের ফাঁসি হয়েছিল। এবং আমি প্রথমে সেই আন্দোলনে যারা ছিলেন তাদেরকে স্মরণ করতে চাই। এবং একই সাথে আমাদের দেশে গত মজুরির আন্দোলনে
পোশাক শ্রমিকদের মজুরির আন্দোলনে কিন্তু আমরা দেখলাম যে 4 জন শ্রমিকের প্রাণ হারিয়েছে। এবং আমরা আজকেই শুনছি, যেটা রতন ভাইও বললেন, যে সরকার প্রধানমন্ত্রী বলছেন যে কাউকেই ছাড় দেওয়া হবে না। আজকে তিনি বলেছেন, জি, আজকে তিনি বলেছেন। এবং এই যে উনি বললেন, তাহলে এই যে আঞ্জুয়ারার বুকে গুলি লাগলো মজুরি বৃদ্ধির দাবির আন্দোলন চলাকালীন সময়, এই গুলির দায়টা আসলে কে নেবে? তাকে কি ছাড় দেওয়া হবে নাকি হবে না? এই প্রসঙ্গগুলো বাদ দিয়ে কিন্তু আমরা মে দিবসকে আলোচনা করতে পারি না। আর 138 বছর প্রায় আমরা পার করলাম মে দিবসের, এবং এই জায়গায় এসে আমরা যদি দেখি যে 8 ঘন্টার স্বীকৃতি নিশ্চয়ই হয়েছে, কাগজে কলমে 8 ঘন্টার স্বীকৃতি সকল শ্রমিকের পাওনা, কিন্তু বাস্তবে দেখা যায় যে শ্রমিকদের, সেটা শুধু পোশাক খাত নয়, সকল খাতে শ্রমজীবী মানুষকেই কিন্তু বেঁচে থাকার জন্য 8 ঘন্টার অনেক বেশি কাজ করতে হয়। কারণ তার যে মজুরিটা, সেই মজুরিটা মর্যাদাপূর্ণ নয়, এমনকি বেঁচে থাকার জন্য যে যথেষ্ট প্রয়োজন সেটুকু সঙ্গতিও সেই মজুরি রাখে না। ফলে শ্রমিকরা ওভারটাইম করেন, বাড়তি কাজ করেন, এবং যে তরুণ শ্রমিকরা, বিশেষ করে পোশাক খাতকে যদি আমরা দেখি, যেটা কিনা বাংলাদেশের অর্থনীতির একটা খুব গুরুত্বপূর্ণ খাত, সেখানেও সেই তরুণ শ্রমিকরা কিন্তু প্রতিদিন তারা ওভারটাইম করছেন, প্রতিদিন তারা টার্গেটের চাপ নিয়ে একটা বেসামাল অবস্থার মধ্যে আছেন। এমন কোনো শ্রমিক নাই যে কিনা বলতে পারে যে আমি আজকে ওভারটাইম করব না, কিন্তু তার চাকরি থাকবে। অথচ শ্রম আইন থেকে উল্লেখ করা আছে, আগে ছিল 2 ঘন্টা, এখন 4 ঘন্টা পর্যন্ত ওভারটাইম করানো যাবে, এবং শ্রমিকের অনুমতি নিয়ে। কিন্তু এখানে অনুমতির পরোয়া করা হয় না, এবং শ্রমিকরাও খুঁজতে থাকেন যে কোন কারখানায় আসলে ওভারটাইম বেশি করা যাবে, কারণ সে যেই মজুরিটা পায় সেই মজুরি দিয়ে 8 ঘন্টা কাজ করে তার পক্ষে জীবন চলা কোনোভাবেই সম্ভব নয়। ফলে 8 ঘন্টা পুরো মানে আমাদের আইনে আছে, কিন্তু পুরো বিষয়টাই একটা কাগুজে বিষয় আছে। শ্রমিকদেরকে আসলে সেই 8 ঘন্টা কাজ করার সুযোগ নেয়। যেমন 138 বছর আগে যখন এই আন্দোলনের সূত্রপাত ঘটে, তখন আমরা দেখেছি যে স্লোগান উঠেছিল যে 8 ঘন্টা কাজ, 8 ঘন্টা বিশ্রাম, 8 ঘন্টা বিনোদন। তো আমাদের দেশে যদি এই স্লোগানকে আমরা 138 বছর পরেও ভাবতে চাই, তাহলে হয়তো অনেক সময় মনে হতে পারে যে আসলে শ্রমিক বিশ্রাম বা বিনোদন এগুলো কি শ্রমিক চাইতে পারে? এবং বিনোদনটা মনে হয় শ্রমিকের একটা বিলাসিতা, ফলে শ্রমিকের এই কথা বলাটাও। এবং আমরা আসলে এবার যেমন গার্মেন্টস শ্রমিক সংহতি, আমরা শ্রমিকের বাঁচার মতো মর্যাদাপূর্ণ মজুরির সাথে সাথে যারা নিহত হয়েছেন তাদের হত্যার বিরুদ্ধে এবং বিচারের দাবি করেছি। একই সাথে আমরা দুটো দাবি সামনে এনেছিলাম, যেগুলো কিনা 138 বছর আগে, এবং সেই সময়ে একটা গান ছিল, আইজে ব্ল্যাঙ্কার্ডের লেখা গান 8 ঘন্টা শ্রমের দাবিতে। সেখানে তিনি এই 8 ঘন্টার কথা বলতে গিয়ে বলছিলেন যে আমরা সূর্যের আলো দেখতে চাই, ফুলের গন্ধ পেতে চাই। এবং এই গানের দুটো লাইন আমরা এবার ব্যবহার করেছি আমাদের মিছিলে, স্লোগানে। কারণ আমরা যদি দেখি যে পোশাক শ্রমিকরা যখন কারখানায় ঢোকেন, তখন কিন্তু সূর্য পুরোপুরি এখনও উঠছে সেটা আমরা বলতে পারি না, এবং যখন ওনারা ফেরেন তখন সূর্যও থাকে না, সকাল থেকে বিকেল পর্যন্ত যে ফুলের গন্ধ তাও থাকে না। এবং এই যে একটা অবস্থার মধ্যে আমাদের 138 বছর পরে এসেও সেই একই কথা বলতে হচ্ছে, সেটা আমার কাছে মনে হয় যে এই পরিস্থিতিগুলোই কিন্তু নির্দেশ করে যে আমাদের শ্রমিকরা কি অবস্থার মধ্যে আছেন। কথা বলার অধিকার তো আমাদের নাই, আমরা যদি কথা বলি, আমাদের শ্রমিকরা যদি কথা বলে, সেই ক্ষেত্রে তো আরও দুরবস্থা। তাদের কাজ হারানোর ভয়, তাদের প্রাণ হারানোর ভয়, এবং সারাক্ষণ আমরা দেখি যে শ্রমিক এলাকাগুলোতে একটা দূষিত পরিবেশের মতো আছে, এবং সেখানে ভয়, প্রলোভন এবং শ্রমিক ইউনিয়নগুলোকে যেভাবে দূষিত একটা পরিবেশের মধ্যে রাখা হয়েছে, সেই জায়গায় আসলে আমাদের শ্রমিকরা একটা দুরবস্থার মধ্যে আছে, সেটাই আমরা বলতে পারি। আবার ধরেন এখনকার যে শ্রমিকদের অধিকারের যে অবস্থাটা, ধরেন 30 বছর বা 40 বছর আগে আসলে কতটুকু ছিল, আমরা কি কিছুটা উন্নতি করতে পেরেছি? আমি পোশাক খাতের, যেহেতু এই খাতে আমি কাজ করি, এটা নিয়ে যদি বলতে চাই, সেটা নিশ্চয়ই আমি বলবো যে এখানে অনেকগুলো দিককে আমরা বলতে পারি যে এই শিল্প খাতের উন্নয়ন হয়েছে। যেমন আমরা রানা প্লাজা তাজরিনের পরে দেখলাম, তাজরিন ছিল আমাদের প্রথম একটা ধাক্কা, যে 112 জনেরও বেশি শ্রমিক আগুনে পুড়ে ছাই হয়েছেন। তারপর সব কিছু ছাপিয়ে রানা প্লাজা আসলো, রানা প্লাজা 1100 শ্রমিকেরও বেশি প্রাণে মারা গেলেন, তাদের স্বপ্ন হত্যা হলো, প্রাণ গেল। এবং তখন আমরা কিন্তু দেখি যে এখানে মালিক, শ্রমিক, বায়ার 3 পক্ষ থেকে তারা বলছেন যে আসলে শ্রমিকের নিরাপত্তা, মজুরি এবং ট্রেড ইউনিয়ন প্রশ্নটাকে সামনে আনা দরকার, গুরুত্ব দিচ্ছেন, তারা মৌখিকভাবে গুরুত্ব দিচ্ছেন। এবং পরবর্তী সময়ে আমরা দেখতে পাচ্ছি মালিক পক্ষরা বলছেন $50 বিলিয়ন শিল্প করবেন, তারপরে বর্তমান সময়ে এসে তারা বলছেন $100 বিলিয়ন শিল্প করবেন। এবং যত রকম সংকট গেছে, ধরেন করোনা কাল,
কিংবা রাশিয়া ইউক্রেন যুদ্ধ, প্রত্যেকটা সময় আমরা দেখেছি যে অন্যান্য শিল্প খাতগুলো একটা ধাক্কার মধ্য দিয়ে বা একটা ওলটপালট পরিস্থিতির মধ্য দিয়ে গেলেও রাশিয়া ইউক্রেন যুদ্ধকালীন সময়েও যদিও মজুরির প্রসঙ্গ আসলেই মালিকরা হাহাকার করতে থাকেন যে তাদের অভাব, তাদের লাভ হচ্ছে না, কিন্তু আমরা কিন্তু সরকারি তথ্য অনুযায়ী দেখেছি যে এই খাতে পতন হয় না রাশিয়া ইউক্রেনের যুদ্ধের সময়। ফলে এগুলো নিশ্চয়ই অগ্রগতি, অনেক গ্রিন ফ্যাক্টরি হয়েছে এবং রানা প্লাজার পরে আমরা দেখেছি যে ভবনগুলোর পরিবর্তন হয়েছে। যারা বিশেষ করে বড় উদ্যোক্তা আছেন তারা গ্রিন ফ্যাক্টরি করা বা কমপ্লায়েন্সের নিয়ম নীতিগুলো আরও একটু মানা যায় কিনা সেগুলো তারা ভেবেছেন। কিন্তু এই ভবনের উন্নয়নের বা গ্রিন ফ্যাক্টরি যেগুলো আমরা দেখছি সেগুলোর মধ্যে দিয়ে কেবল উন্নয়নকে আমরা সংজ্ঞায়িত করতে পারি কিনা সেটাই আসলে আমাদের দিক থেকে প্রশ্ন। এবং আমরা মনে করি যে আসলে উন্নয়ন কেবল ভবনের ইট পাথরের মধ্যে থাকে না, উন্নয়ন শ্রমিকের জীবন মানের সাথে সম্পর্কিত। সেই জায়গায় কিন্তু শ্রমিকের জীবন মান এমন জায়গায় যায় নাই যেখানে শ্রমিককে 8 ঘন্টা কাজটুকুই করতে হয়। এখানে একটা জায়গায়, আরেকটা জায়গায় আমরা দেখতে পারি যে নিরাপত্তার প্রশ্নে যদি আমরা বলি যে রানা প্লাজার পরে আমরা আশা করেছিলাম যে তাজরিনের ঘটনা হয়তো থমকে আছে, রানা প্লাজা আমাদের জন্য একটা জাগরণী ডাক এবং এখানে অবশ্যই যারা এই ঘটনাগুলোর জন্য দায়ী তারা শাস্তির আওতায় আসবেন, তাদের বিচার দ্রুত হবে। কিন্তু আমরা দেখেছি তাজরিনের যে মালিক ছিলেন তিনি জামিনে বেরিয়েছেন এবং তিনি পুরস্কৃত হয়েছেন মৎস্যজীবী আওয়ামী লীগের সভাপতি হয়ে। এবং পরবর্তী সময় রানা প্লাজার ঘটনা 1175-এর বেশি শ্রমিক প্রাণ হারিয়েছে। সারা দুনিয়ার ইতিহাসে এটা একটা ভয়াবহ ঘটনা, তৃতীয় ভয়াবহ ঘটনা। এবং এই হত্যাকাণ্ড বলছি আমরা কারণ এটা আগে থেকে বিষয়টা শনাক্ত করা হয়েছিল যেখানে ফাটল। তারপরেও কিন্তু 11 বছরেও সেখানে কিন্তু বিচার প্রক্রিয়া খুবই ধীর আছে এবং বলা হচ্ছে সাক্ষী পাওয়া যাচ্ছে না। সাক্ষী শ্রমিকরা কি সাক্ষী দিবে ওখানে যারা ছিল? আমার তো মনে হয় না 24 তারিখ এবং উদ্ধারকর্ম চলাকালীন সময় পর্যন্ত যেই পরিস্থিতি বিরাজ করেছে সেই পরিস্থিতিটাই কিন্তু যথেষ্ট সাক্ষ্য দেয়। অনেক শ্রমিক প্রাণ হারিয়েছে, অনেক শ্রমিকের অঙ্গহানি হয়েছে, কিন্তু বিচার প্রক্রিয়া কিন্তু ধীরই রয়ে গেছে। তো ফলে পরিবর্তন হয়েছে, নিশ্চয়ই পরিবর্তন হয়েছে, আমাদের রপ্তানি আয় বেড়েছে, আমাদের উদ্যোক্তারা আরও তাদের আয় বেড়েছে, তাদের ফ্যাক্টরি বেড়েছে, অনেক গ্রিন ফ্যাক্টরি হয়েছে, কিন্তু এর সাথে সমানভাবে এই উন্নয়নের ভাগিদার আমাদের শ্রমিকরা হতে পারেনি। সেগুলো খুব গুরুত্ব। এবং যেটা রতন ভাই বলেছেনও যে আমাদের ক্ষতিপূরণের আইনটা কি, বর্তমানে 2 লাখ টাকা বলেছেন উনি, এবং যখন রানা প্লাজার ঘটনা ঘটেছিল তখন 1 লাখ থেকে 1.5 লাখ টাকা ছিল। তো 2 লাখ টাকা কোনো মানুষের জীবনের মূল্য হতে পারে, কোনো টাকাই আসলে কোটি টাকাও জীবনের মূল্য হতে পারে না। কিন্তু আমরা সাধারণত বলে থাকি যে এক জীবনের সমান ক্ষতিপূরণ দাবি করি, কারণ একজন যদি বেঁচে থাকতেন তিনি কতদিন কাজ করার সক্ষমতা ছিল, তার পরিবারের কতজন তার উপর নির্ভরশীল, এই সমস্ত কিছু হিসাব নিকাশ করেই কিন্তু অনেক এই 2 লাখ টাকা বা কল্যাণ তহবিল থেকে কিছু অনুদান, কিছু সাহায্য তো আমার অধিকার না, আমি আসলে আইনি অধিকার চাই। সেই জায়গাগুলো কিন্তু আমরা দেখি কোনো ব্যবস্থা আছে, অধিকাংশ জায়গাতেই সেটা নাই। জি, একজন দর্শক আছে, আমরা একটা ফোন নিচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম। জি বলুন। হ্যাঁ, আমি পিন্টু দুয়ারি পটুয়াখালী থেকে বলছি। জি হ্যাঁ, আমার প্রশ্নটা হচ্ছে আজকে মহান মে দিবস, সকল শ্রমিকদেরকে আমার সংগ্রামী অভিনন্দন। কিন্তু আমার 2 জন অতিথির কাছে প্রশ্ন হচ্ছে এই যে শ্রমিকরা আজীবন তারা শ্রম দিয়ে যাচ্ছে, ঠিক আছে, তাদের জন্য কোনো হেলথ ইন্স্যুরেন্স নাই, তাদের জন্য কোনো লাইফ ইন্স্যুরেন্স নাই, এমনকি তাদের বিদায়ের সময় কোনো কল্যাণ ট্রাস্ট কিংবা কোনো ভাতা কিছুই নাই বললে চলে। তো তারা কিভাবে সুযোগ সুবিধাগুলো পেতে পারে, এটাই হচ্ছে আমার প্রশ্ন 2 জন অতিথির কাছে। সকলকে ধন্যবাদ। জি আমরা একটা বিরতি নিই, আরো একজন দর্শক আছে। হ্যালো, আসসালামু আলাইকুম। জি বলুন। খসরু বলছিলাম কাউখালী থেকে। আমার 2 জন অতিথির কাছে ছটপট 2টি প্রশ্ন। একটি প্রশ্ন হলো নারী শ্রমিক এবং পুরুষ শ্রমিকের মধ্যে মজুরির যে বৈষম্য, এই বৈষম্য দূর করার জন্য কি করণীয় আছে বলে আপনারা মনে করেন? বিশেষ করে পোশাক শিল্পে নারীরা পরিশ্রম করেন, যিনি পোশাক শিল্পে বলছেন কাজ করছেন, তার কাছে আমার প্রশ্ন, আপনি নারী শ্রমিকদের জন্য অধিকার রক্ষার আন্দোলন করতে গিয়ে কতখানি সফলতা হয়েছে, আর যদি সফল না হয়ে থাকে তাদের জন্য আগামী দিনে কি কি করণীয় করবেন? জি বুঝতে পেরেছি। আরেকটি প্রশ্ন আছে আপনার। জি, আমরা একটা বিরতিতে যাচ্ছি। আমরা প্রিয় দর্শক একটা বিরতিতে যাচ্ছি, বিরতির পর ফিরে আসছি আমাদের অনুষ্ঠানে।
প্রিয় দর্শক, বিজ্ঞাপন বিরতির পর আমরা আবারও ফিরে এলাম নিউটন টাটা নিউজ আওয়ার এক্সট্রা অনুষ্ঠানে। রতন ভাই, আপনার কাছে যেতে চাই যে বিরতির আগে দুজন দর্শক প্রশ্ন করেছিলেন যে ইন্স্যুরেন্সের ব্যাপারটা নিয়ে জানতে চেয়েছিলেন। এটা আরেকটা হচ্ছে যে মজুরি বৈষম্য, যে পুরুষ শ্রমিক আর নারী শ্রমিকের মধ্যে মজুরি বৈষম্য রয়েছে। ইন্স্যুরেন্সের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু শ্রমিকদের ক্ষেত্রে কিছু ইন্স্যুরেন্স একবার চালু হয়েছিল, কিন্তু প্রত্যেকটাই শেষ পর্যন্ত বাতিল হয়েছে এই কারণে যাদের চাকরির কোনো নিশ্চয়তা এবং নিরাপত্তা নাই। তো ইন্স্যুরেন্সের প্রথমত প্রিমিয়ামটা কে দেবে এবং এটা কতদিন কন্টিনিউ করবে। আমরা গড়ে দেখেছিলাম একজন গার্মেন্টস শ্রমিক গড়ে 3.5 বছর পর পর চাকরি তাকে চেঞ্জ করতে হয়। এর একটা কারণ হলো শ্রম আইনের 27 ধারায় আছে যে 5 বছরের কম চাকরি করলে সে গ্র্যাচুইটি প্রাপ্য হয় না। ফলে মালিকদের একটা টার্গেট থাকে, এমন একটা পরিস্থিতি তৈরি করে যাতে 5 বছরের আগে সে চাকরিটা ছেড়ে দিতে বাধ্য হয়। ফলে যেহেতু চাকরির কন্টিনিউয়েশনটা থাকে না, আর শ্রম আইনে যদিও সার্ভিস বুকের কথা বলা আছে, কিন্তু গার্মেন্টস শ্রমিকদের ক্ষেত্রে কোনো সার্ভিস বুক নাই, ফলে তার কোনো সার্ভিস লেন্থ সেটা কাউন্ট করার কোনো উপায় থাকে না। ফলে ইন্স্যুরেন্সের এই প্রক্রিয়াটা এখানে চালু করা অসম্ভব ব্যাপার হয়ে দাঁড়ায়। আর 2 নম্বর, ইন্স্যুরেন্সের প্রিমিয়ামটা কে দেবে, এটা একটা বিষয়। আর আমরা যেটা বলেছিলাম যে শ্রমিকদের জন্য শ্রমজীবী হাসপাতাল চালু করা, সেইটা করতে হবে আসলে রাষ্ট্র এবং মালিককে। মালিক শ্রমিকের মজুরি থেকে মুনাফা নেয়, আর রাষ্ট্র শ্রমিকের কাজের ফলে উৎপাদিত পণ্যে ট্যাক্স নেয় অথবা রপ্তানি আয়ে তার একটা সুবিধা পায়। ফলে রাষ্ট্র এবং মালিক দুইজনে যেহেতু শ্রমিকের শ্রম থেকে সুবিধা পায়, ফলে দায়িত্বটা রাষ্ট্র এবং মালিককে নিতে হবে শ্রমিকদের হেলথ সার্ভিসটাকে উন্নত করবার জন্য। কিন্তু এইটা আমাদের শ্রমিকদেরকে শোষণ করার ব্যাপারে তাদের যতটা আগ্রহ আছে, শ্রমিকদের প্রতি দায়িত্ব দেওয়ার ক্ষেত্রে ঠিক ততখানি অনীহা তাদের আমরা দেখেছি, সেটা আইনে এবং সেটা বাস্তবে, দুই ক্ষেত্রেই। আর নারী পুরুষের বৈষম্যের ক্ষেত্রে নারী পুরুষের বৈষম্য প্রকট হচ্ছে ইনফর্মাল সেক্টরে, সেটা কৃষি শ্রমিকের ক্ষেত্রে, ইট ভাঙা শ্রমিকের ক্ষেত্রে, রাস্তায় নির্মাণ শ্রমিকের ক্ষেত্রে নারী পুরুষের বৈষম্যটা প্রকট। গার্মেন্টসের ক্ষেত্রে আলাদাভাবে কোনো মজুরি বৈষম্য চোখে পড়ে না, কিন্তু যেখানে আর একটা বৈষম্য আছে ওয়ার্ক লাইফ ব্যালেন্সের ক্ষেত্রে। যেমন নারী শ্রমিক, তার তো সন্তান ধারণ করতে হয়, সন্তান লালন পালন করতে হয়, তার ডে কেয়ার সেন্টার সন্তানকে লালন পালন করা, এর জন্য তার যে অতিরিক্ত শ্রম দিতে হয়, বাড়তি শ্রমটা দিতে হয়, বাড়তি সময় দিতে হয়, এই ক্ষেত্রে কিন্তু পুরুষ শ্রমিক এবং নারী শ্রমিকের ক্ষেত্রে একটা সমস্যা তৈরি হয়ে যায়। এই জন্য একসময় বলা হয়েছিল এই রেসপন্সিবিলিটিটা নিতে হবে সোশ্যাল রেসপন্সিবিলিটি। কারণ নারী যে সন্তান ধারণ করে, সেই সন্তান তো শুধু তার নয়, সেই সন্তান তো সমাজের, সে ভবিষ্যতের শ্রমশক্তি হিসেবে আসবে। ফলে সমাজ কেন তার রেসপন্সিবিলিটিটা নেবে না? আমরা বলেছিলাম প্রতিটি শিল্পাঞ্চলে ডে কেয়ার সেন্টার স্থাপন করা, যাতে মায়েরা নিশ্চিন্তে কাজ করতে পারেন, নির্ভাবনায় থাকতে পারেন, এবং তাদের দায়িত্বটা রাষ্ট্র এবং মালিক পক্ষ যেটা বহন করে, সেটা আমরা খুব একটা দেখি নাই। ফলে এই ক্ষেত্রে একটা কাঠামোগত বৈষম্যের মধ্যে পড়ে আছে। আর বৈষম্যের ক্ষেত্রে নারীদের ক্ষেত্রে এক ধরনের বৈষম্য আছে। সেটা কি? মাতৃত্বকালীন ছুটি সরকারি কর্মচারীদের ক্ষেত্রে 6 মাস, আমাদের শ্রমিকদের ক্ষেত্রে 4 মাস। মা হওয়ার যন্ত্রণা একই রকম, কিন্তু ছুটির ক্ষেত্রে কিন্তু শ্রমিকদের ক্ষেত্রে 2 মাস কম। 2 নম্বর হচ্ছে অপ্রাতিষ্ঠানিক খাতের নারী শ্রমিক যারা আছেন, তাদের তো এই ছুটির এবং অধিকারের কোনো বালাই সেখানে নাই। সেখানে সন্তান সম্ভব হয়েছে মানেই তার চাকরি এবং কাজের নিরাপত্তাটা বিঘ্নিত হয়ে যাওয়া। ফলে মা হওয়ার দায়িত্ব পালন করছেন, কিন্তু মা হওয়ার জন্য ঝুঁকিও তাকে নিতে হচ্ছে অনেক বেশি, অর্থনৈতিক ঝুঁকি, শারীরিক ঝুঁকি, কাজ হারানোর ঝুঁকি। এই বিষয়গুলো আমাদের নারী শ্রমিকদেরকে যেমন করতে হয়। আর দুটো জিনিস এখানে খুবই গুরুত্বপূর্ণ, যে আমরা যদি বলি যে দেশের উন্নয়ন কি হচ্ছে না? হ্যাঁ, অনেকগুলো উন্নয়ন হয়েছে। তার মধ্যে ভবনগুলো আধুনিক হয়েছে, আমাদের ভবন মালিকদের মুনাফা এবং সম্পদ অনেক বেড়েছে, এবং আমাদের এখানে সেই সমস্ত মানে ব্যবসা প্রতিষ্ঠানের মালিকরা পার্লামেন্ট মেম্বার হিসাবে রাষ্ট্র ক্ষমতারও তারা শরিক এবং অংশীদার হয়েছেন। উল্টো দিকে যদি শ্রমিকের শ্রম দেওয়ার ফলে তার যে ন্যায্য মজুরি, সেটা কিন্তু মজুরি হারাচ্ছে তারা। এবং সবচেয়ে বড় যে জিনিসটা হচ্ছে, আপনি গার্মেন্টসে গেলে দেখবেন 40 বছরের উপরে কোনো নারী শ্রমিক পাওয়া যাবে না, কারণ এত এক্সস্টিভ ওয়ার্ক তাকে করতে হয়, তার পক্ষে 40 বছরের পরে আর তার চাকরি কন্টিনিউ করাটা সম্ভব হয় না। অন্যান্য ক্ষেত্রে যদি বলি, রতন ভাই একটু থামাচ্ছে, একজন দর্শক আছে, একটা ফোন নিয়ে আপনার কাছে আসতেছে আবার একটু। হ্যালো হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। জি, আপনার প্রশ্নটি করুন। আমি কুষ্টিয়া থেকে সোহেল বলছিলাম স্যার। জি বলুন। স্যার, আমার প্রশ্ন হচ্ছে, বাংলাদেশে এখনো
একটি প্রতিষ্ঠানে 24 ঘন্টা ডিউটি করতে হয়, সেটি হচ্ছে প্রাথমিক বিদ্যালয় দপ্তরি কাম প্রহরী। 24 ঘন্টা আমরা রোবটের মতন ডিউটি করি, কিন্তু আমাদের ডিউটির বেতন হয় শুধু 8 ঘন্টার। আপনাদের এটিএন বাংলার মুন্নিশা ম্যাডাম আমাদের করোনার সময় একটি অনুষ্ঠান জি করছিলেন। আমরা বুঝতে পেরেছি আপনার প্রশ্নটি, আমরা বুঝতে পেরেছি। হ্যাঁ, আমরা নিশ্চয়ই আলাপ করব। জি রতন ভাই, আমাদের সেই ভাইয়ের কথাটা ধরি যে কিছু কিছু প্রতিষ্ঠান আছে সেখানে আসলে 24 ঘন্টায় ডিউটি করতে হয়, এবং যে কারণে তো একসময় শিফট ওয়াইজ ডিউটির কথা বলা ছিল। যেমন ধরুন বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র 24 ঘন্টায় চলতে হবে, তাহলে 24 ঘন্টা কি একজন মানুষ কাজ করা তার এটা সম্ভব? ফলে সেখানে অন্তত শিফট করতে হবে, 3টা শিফটে যেন কাজ হতে পারে। ঠিক এর নৈশ প্রহরীদের ক্ষেত্রেও আমরা মনে করি যে 3টা শিফট থাকা উচিত, এবং তাদের মজুরিটা এমন থাকা উচিত, যাতে বেতনটা এমন থাকা উচিত যাতে মানসম্পন্ন জীবনযাপন করতে পারেন। আমরা এর সঙ্গে কয়েকটা বিষয় যেটা খেয়াল করি যে আমাদের দুটো জিনিস দেখুন পাশাপাশি। আপনি একটা শুরুতে বলেছিলেন যে 30-40 বছর আগে শ্রমিকদের তুলনায় এখনকার শ্রমিকদের জীবনের মান কি উন্নয়ন হয়নি? হ্যাঁ, আমি যখন কম্পেয়ার করব তখন প্যারামিটারটা কী হবে, মানে কি সাপেক্ষে কম্পেয়ার করব। 30 বছর আগে খালি পায়ে কারখানায় যেতেন, এখন স্যান্ডেল পায়ে কারখানায় যান। কিন্তু 30 বছর আগে খালি পায়ে হাঁটতো, এখন স্যান্ডেল পায়ে হাঁটতো, তা দিয়ে, কিংবা 30 বছর আগে পকেটে মোবাইল ছিল না, এখন মোবাইল আছে, তা দিয়ে কি আমি সমৃদ্ধিটা দেখব? নাকি এখন যে পরিমাণ শ্রম দিয়ে তার যা পাওয়া উচিত ছিল তার কতটুকু সে পায়? মজুরিটা আমরা কখনো দয়া বা করুণা হিসেবে দেখব না, মজুরিটা দেবো কী পরিমাণ শ্রমশক্তি প্রয়োগ করেছে, তার বিনিময়ে তার কি পাওয়ার কথা ছিল, কতটুকু ভ্যালু অ্যাড করেছে, মূল্য সংযোজন করেছে। 1 গজ কাপড়কে যখন সে 1.5 গজ কাপড়কে যখন সে শার্ট বানায়, কাপড়ের দাম যদি হয় 150 টাকা, আর শার্ট বানানোর পরে সেটা যদি 600 টাকা বিক্রি হয়, তার মানে এখানে বাকি 450 টাকা শ্রম এখানে যুক্ত হয়েছে। সেই শ্রমের কতটুকু শ্রমিকরা পায় হিসাবটা করতে হবে এই জায়গায়। ফলে এখন কত বেশি কাজ করছে এবং তার বিনিময়ে সে কতটুকু পাচ্ছে, এই হিসাবটা যদি করি তাহলে দেখুন আজ থেকে 30 বছর আগে আমাদের গার্মেন্টসের এক্সপোর্ট ছিল $9 বিলিয়ন, শ্রমিকের সংখ্যা ছিল প্রায় 40 লাখ। এখন আমাদের গার্মেন্টস এক্সপোর্ট হচ্ছে $46.5 বিলিয়ন, শ্রমিকের সংখ্যা 32 লাখ। তাহলে শ্রমিকের সংখ্যা কমলো, এক্সপোর্ট কিন্তু প্রায় 5 গুণ বেড়ে গেল। তার মানে শ্রমিক অনেক বেশি তার শ্রমশক্তি এখানে প্রয়োগ করেছে। এখানে যন্ত্রের কিছুটা ব্যবহার আছে, কিন্তু যন্ত্র তো নিষ্প্রাণ, যন্ত্রে তো প্রাণ সঞ্চার করে শ্রমজীবী মানুষের শক্তি। তাহলে শ্রমিকদের মজুরি কি সেই পরিমাণ বেড়েছে? আচ্ছা, নাম্বার 2, একটা জিনিস একটা বলেছেন যে কাউকে ছাড় দেওয়া হবে না বলে প্রধানমন্ত্রী যেটা বলেছেন, আমরা খুব আশ্বস্ত হয়েছিলাম একটা কথায়, সেটা কি একটা ঘটনায় যে প্রফেসর ইউনূস তার প্রতিষ্ঠানে শ্রমিকদের যে মুনাফার অংশীদারিত্ব দেওয়া হয়নি। আমাদের শ্রম আইনে আছে যে মুনাফার 5% শ্রমিকদের প্রাপ্য। আমরা এখন বলতে চাই বাংলাদেশের যতগুলো বড় বড় প্রতিষ্ঠান আছে তাদের মুনাফার 5% শ্রমিকদেরকে কি দেওয়া হয়? মুনাফার 5% না দেওয়ার জন্য কাউকে ছাড়া হবে না, এই কথাটাও আমরা একটু দেখতে চাই। আর একটা দেখতে চাই, ট্রেড ইউনিয়ন করার অধিকার যদি কারো কেড়ে নেওয়া হয় তাহলে কোনো মালিক ছাড় পাবে না। এবং আমরা আইনেরও এই সংশোধনটা দেখতে চাই। আপনারা জানেন যে শ্রম আইন অনুযায়ী যদি কোনো একটা প্রতিষ্ঠানের আগে 30% শ্রমিক সদস্য হলে তারপরে ট্রেড ইউনিয়ন করা যেত, পরে এটাকে কমিয়ে 20% করা হয়েছিল, এখন এটা 15% আসতে চাইছে। আমরা এটা বলেছিলাম এটা ILO কনভেনশন 87 এবং আমাদের সংবিধান দুটোর সঙ্গে অসঙ্গতিপূর্ণ। সংখ্যা অথবা শতাংশ দিয়ে ট্রেড ইউনিয়নের অধিকারকে কেড়ে নেওয়া যাবে না। শ্রমিকরা সংগঠন করবার ক্ষেত্রে আগ্রহী হলে তারা সংগঠন করবেন, এবং তারপরে তারা যদি নির্বাচনে যান, শ্রমিকরা ভোট দিলে তারা CBA গঠন করবেন। এই ক্ষেত্রে কোনো বাধা থাকার কথা নয়। আমরা অনেক পার্শ্ববর্তী দেশের কথা দেখেছি, সেখানে এরকম শতাংশ নাই। আচ্ছা, ধরুন শতাংশটা যদি প্রয়োগ করা হয় তার ফলটা কি দাঁড়াবে? যে কারখানায় 10,000 শ্রমিক, সেই কারখানায় অন্তত 1500 শ্রমিককে প্রথমে আগে মেম্বার করতে হবে। 1500 শ্রমিককে মেম্বার করতে গেলে শ্রম আইনের 26 ধারা একটা আছে, সেই ধারায় আছে যদি মালিক ইচ্ছা করেন তাহলে যে কোনো শ্রমিককে অন্য কোনো ধরনের কারণ না দেখিয়েও চাকরি থেকে ছাঁটাই করতে পারবেন। আর শ্রম আইনের 180 ধারায় আছে যে স্থায়ী শ্রমিক না হলে সে ট্রেড ইউনিয়নের কর্মকর্তা হতে পারবে না। তো যদি কেউ সংগঠিত হওয়ার অথবা ট্রেড ইউনিয়ন করার ক্ষেত্রে উদ্যোগী হন, তাহলে তাকে যদি ছাঁটাই করে দেওয়া হয় তাহলে কি আর তার পক্ষে ট্রেড ইউনিয়ন করা সম্ভব হবে? ফলে আইনের যে এমন একটা বিধিনিষেধ আছে যে কারণে ট্রেড ইউনিয়ন করতে পারছে না। তো ফলে বাংলাদেশের 7 কোটি 36 লক্ষ মানুষ তাদের
ট্রেড ইউনিয়ন করা, নেতা নির্বাচন করা, সংগঠন করার অধিকার নাই, সেই দেশে তাহলে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে কেমন করে? যেখানে 11 কোটি ভোটার, তার মধ্যে প্রায় 7 কোটি 36 লক্ষ হচ্ছে শ্রমজীবী মানুষ, তারা নিজেদের জীবনে কিন্তু গণতন্ত্রের প্র্যাকটিস করতে পারছেন না। ফলে দেশেরও গণতন্ত্রের কথা যদি বলি, শ্রমিকদের জীবনে ট্রেড ইউনিয়নের গণতান্ত্রিক অধিকারটাও দিতে হবে। জি, আপনার কাছে এটা ধরেই আমি একটু আগাতে চাই যে মালিকদের একজন দর্শক আছে, একজন একটা ফোন নিয়ে নিচ্ছি। হ্যালো হ্যালো জি, আমার নাম হ্যালো, আমি বিকাশ বলছিলাম কুষ্টিয়া থেকে। জি, যে আমার প্রশ্ন আজকে দুজন অতিথির কাছে, রতন ভাই সহ এবং গার্মেন্টস নেত্রী আছেন তার কাছে, যে শ্রমিকদের সাথে শ্রমিক নেতাদের জীবনযাত্রার পার্থক্য কেন? একজন শ্রমিক থাকেন বস্তিতে আর একজন শ্রমিক নেতা থাকে অভিজাত এরিয়ায়। আজকে যে নেত্রী ওখানে বসে আছেন, ওনার পোশাকের দাম আর একজন সাধারণ শ্রমিকের পোশাকের দাম তো এক না। আগে সবার আগে শ্রমিক নেতাদের সাথে শ্রমিকদের সাধারণ শ্রমিকদের পার্থক্যটা ঘটাতে হবে। জি, আমরা বুঝতে পেরেছি। আপনার রতন ভাইয়ের কথা শেষ ধরে একটু আসতে চাই যে মালিকদের একটা শঙ্কা থাকে যে যদি ট্রেড ইউনিয়ন দেওয়া হয় তাহলে উৎপাদন ব্যাহত হবে, মানে কারখানা ঠিকমতো চলবে না, এক্সপোর্ট ঠিকমতো হবে না, এরকম একটা শঙ্কা তো থাকে। এবং আমরা বিভিন্ন জায়গায় আগে দেখতাম যে বিভিন্ন শিল্প কারখানা এরকম সিবিআই নেতারা আন্দোলন করতেন, কারখানার উৎপাদন ব্যাহত হতো। এটা আপনি জবাবটা কি দিবেন? তসলিমা, আপনার কাছ থেকে শুনতে যাচ্ছিলাম। জি, আমি বলছিলাম যে রতন ভাইজি কথাটি বলছিলেন যে ট্রেড ইউনিয়ন করার অধিকার, একটা তো মালিকদের পক্ষে একটা শঙ্কা তো সবসময়ই থাকে যে ট্রেড ইউনিয়নটা হলে ওই কারখানার উৎপাদনটা ব্যাহত হতে পারে, মানে কথায় কথায় আন্দোলনে চলে যেতে পারে শ্রমিকরা। আসলে ট্রেড ইউনিয়ন যদি প্রকৃত ট্রেড ইউনিয়ন থাকে, সেটা শিল্পর বিকাশের ক্ষেত্রেই সহায়ক হয়। প্রকৃত ট্রেড ইউনিয়ন যখন থাকে না, যখন ট্রেড ইউনিয়নের বদলে একটা দূষিত ইউনিয়ন চর্চার আমরা দেখি যে শ্রমিক এলাকাগুলোতে একভাবে মানে যেই শ্রমিক নেতা নামে অনেক নেতাদেরকে আসলে মালিকরাই তৈরি করেন এবং তাদের মাধ্যমে আসলে ইউনিয়নগুলো, অনেক ইউনিয়নটা তারা নিজেরাই তৈরি করেন এবং ইউনিয়ন করার ক্ষেত্রেও দেখা যায় যে ইউনিয়ন তারাই পাচ্ছে হয়তো যাদের সাথে মালিকদের সম্পর্ক আছে বা অন্যান্য ক্ষমতার সম্পর্ক আছে, এবং যারা প্রকৃত অর্থে শ্রমিকদের স্বার্থে কাজ করতে চায় তাদেরকে কিন্তু ইউনিয়ন পেতে গেলে অনেক বেগ পেতে হয়। কিন্তু যদি মানে মালিক পক্ষ যেভাবে পুরো শিল্প খাতটাকে একটা দূষিত চক্রেরও তৈরি করে সেটা দিয়ে লালন পালন করার চেষ্টা করছে, তার বদলে বরং যারা প্রকৃত অর্থে শ্রমিকের স্বার্থ নিয়ে কাজ করতে চায় তাদেরকে যদি কাজ করতে দেওয়া হয়, সেই ক্ষেত্রে আমরা মনে করি যে এটা শিল্পের জন্য কোনো বাধাই হবে না, বরং শিল্পের বিকাশে ভূমিকা রাখবে। কিন্তু মালিকরা আতঙ্কে থাকেন যে কারণে, সেটা হচ্ছে তাদের দুর্বলতার কারণে। তারা যেহেতু শ্রমিকদেরকে মর্যাদাপূর্ণ মজুরি দেন না, শ্রমিকদেরকে নানাভাবে এক ধরনের ঠকানো বলতে আমরা যেটা বোঝাই সেটা করার চেষ্টা করে বা বঞ্চিত করার চেষ্টা করে, সে কারণে তারা চায় যে প্রকৃত ইউনিয়ন যদি হয় তাহলে শ্রমিকরা অনেক বেশি সচেতন হবে। এবং আমরা যে ব্যবস্থার মধ্যে থাকি সেখানেও আমরা দেখি যে এখানে মালিক বা সরকার শ্রমিককে যে দৃষ্টিভঙ্গিতে দেখে, সেখানে শ্রমিককে ঠিক মানুষ হিসেবে গণ্য করা সেই জায়গাটাই নাই, বরং শ্রমিককে কেবলমাত্র মুনাফার একটা টুল হিসাবে ভাবা হয়। সেই জায়গায় কিন্তু তারা চাইবেই যে শ্রমিক সচেতন না হোক। শ্রমিক সচেতন হলে শুধু কারখানার পরিবর্তন হবে না, শিল্পের পরিবর্তন হবে না, শ্রমিকের জীবনের পরিবর্তন হবে না, দেশেরও পরিবর্তন হবে। ফলে সেই জায়গাগুলোতে আমার মনে হয় যে আমরা যে রতন ভাইও বলছিলেন, যেখানে গণতন্ত্র নিয়ে আমাদেরকে সংগ্রাম করতে হচ্ছে, ভোটের অধিকার নিয়ে সংগ্রাম করতে হচ্ছে, এবং যেই রকম একটা ভয়ের রাজনীতিতে আমাদেরকে ঠেলে দেওয়া হয়েছে, সেইখানে মালিকরাও আসলে দিন শেষে ভয়ের মধ্যেই থাকেন যে এই শ্রমিকরা, এই তরুণ শ্রমিকরা তাদের ন্যায্য হিস্সা না চেয়ে বসে। আরেকটা আপা, যে আমরা দেখি যে কোথাও কোথাও দেখি যে মাঝে মধ্যে যে কিছু হলেই শ্রমিকরা রাস্তায় নেমে আসতেছে, যে কারখানায় কাজ করছে সেই কারখানাতে আগুন দিচ্ছে বা সেই কারখানা মানে ধ্বংসাত্মক কাজে লিপ্ত হয়ে যাচ্ছে, এটা আপনি কতটুকু সমর্থন করেন? আসলে এই প্রশ্নের উত্তরের আগে আমি দর্শকের প্রশ্নের একটু উত্তর দিচ্ছি। উনি হয়তো উনি যেভাবে প্রশ্নটা করেছেন সেই প্রশ্নের ধরনের সাথে আমি আসলে একটা মালিকদের প্রশ্নের একটা মিল পাচ্ছি। যেমন সারা দুনিয়ার ইতিহাসে আমরা যেটা দেখেছি যে শ্রমিক আন্দোলনগুলোতে সমাজের মধ্যবিত্ত থেকে অগ্রসর অংশের ছাত্র কর্মীরাও কিন্তু শ্রমিক আন্দোলনে কাজ করেছে। এটাই নিয়ম, শ্রমিক আন্দোলনে মধ্যবিত্ত শ্রমিক এই দুয়ে মিলে কাজ করবে, শ্রমিকরাই হবে বড় অংশ। এবং মালিকরা সবসময় আতঙ্কের মধ্যে থাকে যাতে করে কোনো শিক্ষিত মধ্যবিত্ত থেকে আগত কর্মী বাহিনী যাতে শ্রমিকদের মধ্যে কাজ না করে, এবং সেটা করলেই শ্রমিকদের
তাদের যে গায়ে গতরে প্রতিদিনের যে বাস্তবতার অভিজ্ঞতা এবং মধ্যবিত্ত ঐতিহাসিকভাবে যারা দেখা গেছে যে নানা আন্দোলনে যুক্ত হয়েছে, এই দুই অভিজ্ঞতায় মিলে আন্দোলনটাকে যাতে একটা শক্তিশালী জায়গায় না যেতে পারে, সে কারণে কিন্তু সবসময় নানাভাবেই মানে কে শ্রমিক থেকে উঠে আসলো আর কে শ্রমিক থেকে উঠে আসলো না, সেই প্রসঙ্গগুলো এনে এখানে বিভেদ তৈরি করার চেষ্টা করা হয়। কিন্তু শ্রমিকের স্বার্থর সাথে আমাদের প্রত্যেকের স্বার্থই জড়িয়ে আছে। শ্রমিকের স্বার্থ কেবল শ্রমিকের স্বার্থ না, যেই শ্রমিক আমাদের দেশের উন্নয়নের পেছনে কাজ করছে, আমাদের শিক্ষা, আমাদের জীবনে প্রতি মুহূর্তে ভূমিকা রাখছে, সেই শ্রমিকের জীবনের সাথে কিন্তু আমরা প্রত্যেকেই জড়িয়ে আছি এবং সমাজে কোনো পরিবর্তন আনতে হলে আমাদের শ্রমিক শ্রেণীর কাছেই ফিরে যেতে হবে। আর আপনি যে প্রশ্নটা করছিলেন এখানে একটু যদি আপনি আরেকবার বলেন। যে আমি প্রশ্ন করছিলাম যে আমরা দেখি যে মাঝে মধ্যে, আচ্ছা, আপনি যেটা বলছিলেন যে মানে ধ্বংসাত্মক কাজে শ্রমিকরা মানে যুক্ত হয় কিনা, এটার সাথে আসলে আমি একমত না। কারণ আমার কাছে মনে হয় যে নিজ ঘরটাও যখন আমার কাছে মনে হবে যে এটা আমার ঘর না, হয়তো আমি বিক্ষুব্ধ হব, কিন্তু আমার এই বিক্ষোভটা কখনোই মানে শ্রমিকদের যে রুটি রুজির জায়গা, সেই রুটি রুজির জায়গা ধ্বংস করা বা সেটা ভাঙচুর করা, সেটা শ্রমিকরা, কোনো সচেতন শ্রমিকই সেটা করতে চায় না। বরং বাইরে থেকে নানান রকম উস্কানিমূলক রকম তৎপরতার মধ্যে অনেক সময় আমরা দেখি যে শ্রমিক আন্দোলন দমন করার জন্য স্থানীয় লাঠিয়াল বাহিনী, ক্ষমতাসীনদের হেলমেট বাহিনী এবং নানা বাহিনী, পুলিশ নানাভাবে যুক্ত থাকে এবং সেই সব জায়গা থেকেও দেখা যায় যে মানে শ্রমিকদের উপর দোষটা চাপানো হয়। কিন্তু কোনো শ্রমিকই আসলে দিন শেষে তার যে রুটি রুজির জায়গা সেটাকে ধ্বংস করতে চায় না, সেটাই আমি মনে করি, বা করেও না। জি, একজন দর্শক আছে, আমরা ফোনটা নিচ্ছি। হ্যালো 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 হ্যালো, আসসালামু আলাইকুম। জি বলুন। আচ্ছা, আমি শেখ আশরাফুজ্জামান, আমি একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। জি, আমি একটা জিনিস বিষয় হচ্ছে যে বাংলাদেশে যত কোম্পানি আছে, প্রাইভেট লিমিটেড কোম্পানি, পাবলিক লিমিটেড কোম্পানি, বিশেষ করে আমাদের গার্মেন্ট সেক্টর গুলো কিন্তু সবই প্রাইভেট লিমিটেড কোম্পানি। তো এদের প্রফিটের 5% যে শ্রমিকদের দিতে হবে, এটা কয়টা কোম্পানি দেয়? এবং এটা না দেওয়ার কারণে কোনো কোম্পানির মালিকের বিরুদ্ধে কোনো আইনত ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা? এটা কোম্পানিজ অ্যাক্টেই বলা আছে 5% প্রফিটের 5% শ্রমিকদের দিতে হবে। এটা আমি দেখি না কোনো কোম্পানি এটা দেয় কিনা, আমার জানা নাই। আর না দিলেও বাংলাদেশে কোনো প্রাইভেট কোম্পানির মালিকের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা, এটা আমার জানা নাই। সেকেন্ড থিং হচ্ছে, গার্মেন্টস এবং যারা এক্সপোর্টার তাদেরকে প্রণোদনা দেওয়া হয়, মানে ক্যাশ সাবসিডি, এক্সপোর্টের উপরে একটা ভালো উৎসাহ দেওয়া হয়, সেইটার অংশ শ্রমিকরা পায় না। উপরন্তু শ্রমিকদের প্রভিডেন্ট ফান্ডের ব্যবস্থা নাই, শ্রমিকদের গ্র্যাচুইটি নাই, শ্রমিকদের হেলথ বেনিফিট নাই, শ্রমিকদের লাইফ ইন্স্যুরেন্স নাই। তাহলে একটা শ্রমিক 12,000 14,000 টাকা বেতন পায়, তার লাইফ ওখানে শেষ। সে চাকরি যখন ছেড়ে দেয় তখন খালি হাতে ফিরে আসে। তাহলে এই আইনগুলো কেন স্ট্যাটুটরিলি কোম্পানি আইনে বলা হয় না, বাধ্যবাধকতা করা হয় না কেন? এটা আইন কেন পাশ করে দেওয়া হয় না যে না, শ্রমিক এইসব গার্মেন্টস ফ্যাক্টরি যারা প্রফিট করবে, যারা 5 কোটি টাকা দামের গাড়ি হাঁকিয়ে চলবে, দেশ বিদেশে বাড়ি করবে, এইসব গার্মেন্টস ফ্যাক্টরিতে যারা শ্রমিকরা চাকরি করবে, তাদের এই যে প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, হেলথ বেনিফিট, এইগুলো যেন তাদেরকে কম্পালসারি করা হয়। কারণ কি, আসলে কি কোনো গার্মেন্টস প্রফিট করে না? তাহলে তারা একটা পর একটা ইন্ডাস্ট্রি বাড়ায় কি করে? নিশ্চয়ই প্রফিট করে। প্রফিট হয়তো অ্যাকাউন্টসে শো করে না, অথবা সেটা তারা হাইড করে। তো এই জিনিসগুলো কিন্তু আমাদের আইনে নাই এবং এটা কোনো কার্যকারিতা নাই। আমার খুবই সুন্দর প্রশ্ন। আমরা রতন ভাই আপনার কাছ থেকে শুনবো একটা বিজ্ঞাপন বিরতির পরে। প্রিয় দর্শক, আমরা একটা বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি। প্রিয় দর্শক, বিজ্ঞাপন বিরতির পর আমরা আবারও ফিরে এলাম নিটল টাটা নিউজ আওয়ার এক্সট্রা অনুষ্ঠানে। রতন ভাই, আপনার কাছে যেতে চাই যে বিরতির আগে একজন দর্শক যে প্রশ্নটি করেছেন যে লাভের 5% শ্রমিকদের মধ্যে দিয়ে দেওয়া, এটার একটা আইনানুগ একটা ম্যান্ডেটরি ব্যবস্থার কথা বলেছেন। আরেকটা হচ্ছে যে রপ্তানির যে ইনসেন্টিভ পান আমাদের মালিকরা, সেটার অংশটাও আসলে শ্রমিকরা পান না। ধন্যবাদ। তার আগে আরেকটা প্রশ্ন ছিল, সে ব্যাপারে সামান্য একটু বলে নেই। জি, আমরা শ্রমজীবী মানুষের মুক্তির কথা যখন বলছি, তখন
আমাদের ইতিহাসের কিছু শিক্ষা আছে, বর্তমানের কিছু অভিজ্ঞতা আছে। শ্রমিকদের যদি ট্রেড ইউনিয়ন করতে হয় তাহলে যে প্রতিষ্ঠানের ট্রেড ইউনিয়ন হবে সেই প্রতিষ্ঠানেরই শ্রমিক হতে হবে, এটা হচ্ছে নিয়ম। কিন্তু যদি ফেডারেশন হয়, কমপক্ষে 20টা ইউনিয়ন মিলে একটা ফেডারেশন, সেই ফেডারেশনের নেতা হওয়ার ক্ষেত্রে কিন্তু তখন বলা আছে তারা 20% কিংবা কখনো কখনো তার চেয়েও বেশি তারা ওই ট্রেডের নন এমন ব্যক্তিরাও যুক্ত হতে পারেন। যে কারণে দেখবেন মৌলানা ভাসানী বাংলাদেশে অনেকগুলো শ্রমিক ইউনিয়নের সভাপতি ছিলেন, শেখ মুজিবুর রহমান ছিলেন, তারও আগে আমরা যদি দেখি দেশবন্ধু চিত্তরঞ্জন ছিলেন, সুভাষ বোস ছিলেন, এমনকি আমরা কমরেড তোহার কথা যদি বলি, বাংলাদেশের শ্রমিক আন্দোলনের ইতিহাস মানেই হচ্ছে যখন একটা পশ্চিমবঙ্গের জ্যোতি বসু, হ্যাঁ জ্যোতি বসু ট্রেড ইউনিয়ন মুভমেন্ট গড়ে উঠবে। যেমন আজকে রংপুরে একটা ডিসপিউট হয়েছে, কালকে আমাকে চট্টগ্রামে যেতে হবে, কোনো একটা ফ্যাক্টরিতে চাকরি করে কি এই কাজটা করা যাবে? যে কারণেই সেখানে দুটো বিষয় আসছে, একটা হলো এই শ্রমিক নেতাদের দায়িত্বটা কে নেবে, এক তখন শ্রমিকরা তাদের চাঁদা থেকেই দায়িত্বটা নিয়ে থাকে, অথবা মধ্যবিত্ত থেকে বেরিয়ে আসা একদল শিক্ষিত জনগোষ্ঠী তারা তাদের একটা জীবনটাকেও শ্রমিক মুক্তির আন্দোলনের সঙ্গে নিয়োজিত করেন, তারাও এর সঙ্গে যুক্ত হয়ে যান। ফলে ভাই যে প্রশ্নটা করেছিলেন কুষ্টিয়ার ভাই, তাকে আমি এইটা বিবেচনা করতে বলবো। 2 নম্বর যে জিনিসটা দেখতে বলবো, এই শ্রমিক নেতাদের মধ্যে 2 ধরনের আছে, যা কেউ শ্রমিকদের অধিকারটাকে চাপা দিয়ে মালিকের স্বার্থ রক্ষা করবার জন্য নিজেদের জীবনকে নিয়োজিত করে, আর কেউ শ্রমিকের অধিকার প্রতিষ্ঠা করতে গিয়ে মালিকদের দ্বারা সবসময় নিগৃহীত এবং নিপীড়িত হন। ফলে 2 ধরনের শ্রমিক নেতা আছে, এটা একটু যাচাই করে দেখতে হবে। আর তারপরে যে প্রশ্নটা আসছিল যে ওয়ার্কার্স ওয়েলফেয়ার ফান্ড নামে একটা ফান্ড আছে, সেটা হলো আমাদের শ্রম আইনে আছে, কোনো কোম্পানি যদি মুনাফা করে মুনাফায় শ্রমিকের অংশগ্রহণ, এটা আমাদের শ্রম আইনে আছে। কিন্তু এই মুনাফা বড় বড় প্রতিষ্ঠানগুলো তার শেয়ারটা দেয় না, সরকারের দিক থেকে সেই চাপটা সবসময় দেওয়া হয় না বলে এটা পাওয়া যায় না। আর গার্মেন্টসের মালিকরা যেহেতু তারা খুব পাওয়ারফুল, তারা পার্লামেন্টেও আছে, তারা একটা বাইপাস লাইন বের করেছেন। তারা বলেছেন এই যে মুনাফায় শ্রমিকের অংশগ্রহণ শ্রম আইনের যে বিষয়টা আছে সেখান থেকে তারা নিজে থেকে অব্যাহতি নিয়ে তারা একটা সেন্ট্রাল ফান্ড গঠন করেছেন। সেন্ট্রাল ফান্ড গঠনের নিয়ম হচ্ছে কার্যাদেশ যেটা পাবেন তার 0.03% টাকা তারা জমা দেবেন, সেটা দিয়ে একটা সেন্ট্রাল ফান্ড হবে। সেই ফান্ড থেকে কর্মক্ষেত্রে শ্রমিক যদি মৃত্যুবরণ করে অথবা শ্রমিকের সন্তানের যদি বিয়ের প্রশ্ন থাকে কিংবা কেউ যদি আহত হয়, সেখানে তারা একটা লামসাম তারা ডোনেট করবেন। এবং এইটা নিয়ে দারুণ একটা দুর্নীতি হয়। কীরকম হয়? স্বজনপ্রীতি হয়, নেপোটিজম হয়, ক্ষমতাসীন দলের পছন্দের লোকজনগুলো এই বিষয়টা একটু বেশি পান, বরঞ্চ এই সেন্ট্রাল ফান্ডটা প্রপারলি কাজে লাগছে না। আচ্ছা, তার সঙ্গে আমি আর একটা বিষয় একটু বলতে চাই যে মে দিবস আমাদেরকে এটাই শেখায় যে 8 ঘন্টা কর্মদিবসের অন্তরালে শ্রমিকদের দাবি ছিল তারা একটা ন্যায্য মজুরি চায়। ন্যায্য মজুরিটা তার জীবন জীবিকার জন্য প্রয়োজন, এবং এই জীবন এবং জীবনটাকে বিকাশ করার জন্য তার বিনোদন প্রয়োজন। বিনোদন মানে শুধু গান বাজনা নয়, জীবনটাকে বিকশিত করার জন্য। এবং মে দিবস এটাও দেখিয়েছে শ্রমিকদের অধিকারের কথা যখনই বলবে তখনই তার উপর নিপীড়ন নেমে আসে। ফলে আন্দোলনের পথেই শ্রমিকদের অধিকার আদায় করতে হয়। যতদিন পর্যন্ত আমাদের জুট মিলগুলো ছিল, কোনো শ্রমিককে কি আমরা জুট মিল ভাঙতে দেখেছি? দেখি নাই, কারণ সে মনে করতো এই কারখানার সঙ্গে সে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। কিন্তু গার্মেন্টসে এই ধরনের ডিসপিউটগুলো কেন হয়? কখনো কখনো হয় বাইরে থেকে এটাকে ইনস্টিগেট করা হয়, উস্কানি দেওয়া হয়, আর কখনো কখনো শ্রমিকরা মনে করে না যে এই প্রতিষ্ঠানটা তার, কারণ যে কোনো সময় তো সে চাকরিচ্যুত হয়ে যায়। ফলে যার সঙ্গে সে একাত্ম বোধ করে না তাকে রক্ষা করার জন্য অনেক সময় দায়ও সে বোধ করে না। এরপরে হচ্ছে শ্রমিকরা যদি কোনো সংকটে পড়ে, শ্রম আদালতে গিয়ে সেখানেও যে প্রতিবিধান পাবে তারও যে কোনো উপায় থাকে না। ফলে শ্রমিকদের শেষ আশ্রয় গিয়ে দাঁড়ায় রাস্তা, এবং রাস্তায় যখন একটা ভায়োলেন্স হয়, এজিটেশন হয়, তার দায়ে এই যে অনিয়ন্ত্রিত মামলা, অজ্ঞাতনামা আসামি করে মামলা দিয়েও শ্রমিকদেরকে দমন করা হয়। ফলে আমরা অনেক সময় দেখেছি এই ভাঙচুরের অনেকগুলো ঘটনা সাজানো, এবং এই ঘটনা দিয়ে শ্রমিক আন্দোলনকে দমন করার কাজেও পুলিশকে ব্যবহার করা হয়। তাসলিমা আপা, একদম শেষ দিকে তো আপনি 30 সেকেন্ডে আপনি বলবেন। একজন প্রশ্ন করছিলেন যে 8 ঘন্টা না 24 ঘন্টা আমাদের কাজ করতে হয়। এটা খুবই ঠিক কথা। আমি মনে করি যে আমাদের দেশে এখনও 8 ঘন্টার স্বীকৃতি, মর্যাদাপূর্ণ মজুরি হয়নি, এবং যেই সংকট আছে সেই সংকটের মধ্যে পেনশন, ইন্স্যুরেন্স, প্রভিডেন্ট ফান্ড কিছুই নেই। এমনকি করোনাকালের মতো জরুরি পরিস্থিতিতেও কোনো জরুরি তহবিল আমাদের ছিল না, এবং শ্রমিকদের হার, নারী শ্রমিকদের হারই আমরা দেখছি কমে আসছে। কিন্তু এত কিছুর মাঝেও আমরা যখন প্রতিদিন দেখি যে নারী পুরুষ তরুণ শ্রমিকরা পোশাক খাতে কাজ করছেন, লড়াই করছেন, প্রাণ দিচ্ছেন, সেটা কিন্তু আমাদের নতুন করে স্বপ্ন দেখায়
শ্রমিকদের জীবন বদলানোর সংগ্রাম এবং এই বাংলাদেশকেও নতুন করে পাবার আকাঙ্ক্ষা আমাদের মধ্যে তৈরি করে। আমাদের আজকের অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। আপনারা দুজনকে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, আমাদের আজকের অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এটি নিজের সঙ্গেই থাকুন।